আসসালামু আলাইকুম। লার্নিং ইনসাইটে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আপনাদের এইচএসসি পরীক্ষার অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার যেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই ফার্স্ট পেপার পরীক্ষার যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের সলিউশন আপনারা চেয়েছিলেন। তো আমি ১ম এ যশোর বোর্ড দিয়ে শুরু করছি এবং পরবর্তীতে ঢাকা বোর্ড দিয়ে শেষ করব। তো আমার চ্যানেলে হচ্ছে আপনারা রেগুলার আপনাদের সাজেশন ভিডিও পেয়ে যাবেন এবং আমি আশা করছি আমি যে সাজেশন আপনাদের দিয়েছিলাম সেই সাজেশন থেকে আপনাদের সিকিউ এমসিকিউ সবকিছুই মোটামুটি কমন এসেছে। তো আমি এখন আপনাদের বোর্ড কোশ্চেনের সলিউশনটা দিব এবং আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু আপনাদের সেকেন্ড পেপারের সাজেশন ভিডিওটাও দিয়ে দিয়েছি এবং এমসিকিউর মডেল টেস্টটাও দিয়ে দিব আজকে কিংবা আগামীকালের ভিতরে, অর্থাৎ এমসিকিউ সাজেশন যেখান থেকে আশা করি আপনারা আজকের পরীক্ষার মতো আগামী পরীক্ষাতেও সবকিছু কমন পাবেন। তো আরেকটা বিষয় একটু কনফার্ম করবেন, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে রাখবেন, তাহলে হচ্ছে রেগুলার আপডেটগুলো পেয়ে যাবেন চ্যানেলের মাধ্যমে। ওকে। তো যশোর বোর্ডের কোশ্চেন, তো প্রথম যে কোশ্চেনটা আছে বলা হচ্ছে সর্বজন স্বীকৃত হিসাব পদ্ধতি কোনটি? এটি হবে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। ক্রেডিট ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়? ক্রেডিট দ্বারা হচ্ছে সম্পত্তি হ্রাস বা সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি। লেজার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? লেজার শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। জনাব রজব তার ব্যবসায়ের জন্য নতুন আসবাবপত্র ক্রয় করেন। তিনি এর জন্য পরিবহন বাবদ ৫,০০০ টাকা নগদে পরিশোধ করেন। পরিবহন খরচের জন্য নিচের কোন হিসাবটি ডেবিট হবে? আমরা জানি সম্পদ ক্রয় থেকে শুরু করে প্রথমবার চালু করা পর্যন্ত যাবতীয় খরচ সম্পদের নামে অন্তর্ভুক্ত হয়। সুতরাং এটা আসবাবপত্রের ভিতর অন্তর্ভুক্ত হবে। দেন আছে হচ্ছে মুনাফাবিহীন মুনাফাবিহীন পণ্য বিক্রয় করা হলে এর প্রভাব কোথায় পড়বে? তো মুনাফাবিহীন পণ্য বিক্রয় করা হলে প্রভাব কি হবে? ব্যয় হ্রাস পাবে এবং আয় হ্রাস পাবে। ওকে। পরবর্তীতে একটি উদ্দীপক দেয়া আছে এবং উদ্দীপকে বলা আছে জনাব মিজান একজন ব্যবসায়ী। তিনি ৫% কারবারি বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ধারে ক্রয় করেন। পরবর্তীতে পণ্যের মূল্য ১০% বাট্টায় পরিশোধ করা হয়। জনাব মিজানের ক্রয় হিসেবে এখানে অ্যান্সার হবে হচ্ছে ৯,৫০০। জনাব মিজান নগদ কত টাকা পরিশোধ করেছেন? জনাব মিজান নগদ হচ্ছে ৮,৫৫০ টাকা পরিশোধ করেছেন। ওকে। নেক্সট হচ্ছে অনুপার্জিত আয় কারবারের একটি কি? অনুপার্জিত আয় হচ্ছে কারবারের জন্য দায়ী। নিচের কোন নিচের কোন হিসাবটি ডেবিট জের প্রকাশ করে? অবচয় হচ্ছে ডেবিট জের প্রকাশ করে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ নগদান বইতে ক্রেডিট করা হয় এবং ব্যাংক হিসাবে ডেবিট করা হয়। সুতরাং অ্যান্সার হবে ১ ও ২। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? ব্যাংক। ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্ধৃত দ্বারা কি বোঝায়? ব্যাংক জমার উদ্ধৃত। নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট পাশে লিপিবদ্ধ করা হয় ব্যাংকের চেক বা নগদ জমা করলে, দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দিলে, ব্যাংক সুদ মঞ্জুর করলে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত হচ্ছে ২০,৫০০ টাকা। আদায়ের জন্য জমাকৃত ১০,৫০০ টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কত? ১০,০০০ টাকা। একজন হিসাবরক্ষক ভুলবশত ক্রয় হিসাবে ৫০,০০০ টাকার স্থলে ৪০,০০০ টাকা লিখেন। বিক্রয় হিসাবে ৯৪,০০০ টাকার জায়গায় ৮৪,০০০ টাকা লেখেন। রেওয়া মিল মিলে যায়। উদ্দীপকের আলোকে রেওয়া মিলের প্রকৃত যোগফলের সাথে নির্ণয়কৃত যোগফলের পার্থক্য কত হবে? ২০,০০০ টাকা। হিসাবরক্ষক কোন ধরনের ভুল করেছেন? হিসাবরক্ষক পরিপূরক ভুল করেছেন। পাওনাদার আর্থিক অবস্থার বিবরণীর কোন অংশে থাকে? চলতি দায়। নিচের কোনটি পরোক্ষ খরচ? নিরীক্ষা হচ্ছে পরোক্ষ খরচ। দিগন্ত ট্রেডার্সের প্রারম্ভিক মজুত পণ্য ১০,০০০ টাকা। পণ্য ক্রয় ১,০০,০০০ টাকা, ক্রয় ফেরত ৭,৫০০ টাকা, ক্রয়ের উপর বার্তা ২,৫০০ টাকা, মজুরি ৩,০০০ টাকা, শুল্ক ১২,০০০ টাকা, সহপরি মজুত পণ্য ২৫,০০০ টাকা। প্রতিষ্ঠানটির বিক্রয় মূল্যের উপর ২০% লাভ করে। দিগন্ত ট্রেডার্সের বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ৯০,০০০ টাকা। দিগন্ত ট্রেডার্সের মোট লাভের পরিমাণ কত? মোট লাভের পরিমাণ হবে হচ্ছে ২২,৫০০ টাকা। নিট ক্রয় নির্ণয়ের ক্ষেত্রে
ক্রয় থেকে কি বাদ দিতে হয়? নিট ক্রয় নির্ণয়ের ক্ষেত্রে ক্রয় থেকে ক্রয় বার্তা এবং ক্রয় ফেরত বাদ দিতে হয়। অগ্রিম বেতনের পরিমাণ ১৫,০০০ টাকা, বছর শেষে সমন্বয়ে অগ্রিম বেতন ৫,০০০ টাকা রয়ে গেছে। আয় বিবরণীতে বেতন খরচ কত টাকা দেখাতে হবে? আয় বিবরণীতে বেতন খরচ ১০,০০০ টাকা দেখাতে হবে। কোনটি অলীক সম্পত্তি? শেয়ার বাট্টা হচ্ছে অলীক সম্পত্তি। ব্যবসায়ের অনগদ লেনদেন কোনটি? অবচয় হচ্ছে অনগদ লেনদেন। নিচের কোনটি অদৃশ্যমান সম্পদ? সুনাম হচ্ছে অদৃশ্যমান সম্পদ। অবচয় ধার্যের বিবেচ্য বিষয়। তো সম্পদের ক্রয় মূল্য, সম্পদের ভগ্নাবশেষ মূল্য, সম্পদের আনুমানিক আয়ুষ্কাল। জনাব কায়সার ৫,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির পরিবহন খরচ ৫,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় হচ্ছে ১৫,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে ১,০০,০০০ টাকা। মেশিনটির মূল্য হিসাবের বইতে কত টাকা লিখতে হবে? ৫,২০,০০০ টাকা। উপরে বর্ণিত পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। নিচের কোনটি অপরিচালন খরচ? অপশনে আছে পণ্য বিক্রয়, কমিশন প্রাপ্তি, বার্তা প্রাপ্তি, বিনিয়োগে সুদ প্রাপ্তি। তো অ্যান্সার হবে বিনিয়োগে সুদ প্রাপ্তি। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কি হয়? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। তো যশোর বোর্ডের কোশ্চেনটা আমরা সলিউশন করেছি, এবার আমরা ঢাকা বোর্ডের কোশ্চেনটা দেখব। তো ঢাকা বোর্ডের প্রথম কোশ্চেন আমরা সলিউশন করতেছি ক সেট। তো এখানে প্রথমে আছে আর্থিক বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্যে কোনটি প্রস্তুত করা হয়? রেওয়া মিল প্রস্তুত করা হয়। নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট করা হবে? আসবাবপত্র হিসাব ডেবিট করা হবে। বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলে সঠিক জাবেদা কি হবে? বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলে সঠিক জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জাবেদাকে কি বলা হয়? জাবেদাকে প্রাথমিক বই বলা হয়। তালিকা মূল্যের উপরে ক্রেতাকে যে যে ছাড় দেওয়া হয় তাকে কি বলে? তালিকা মূল্যের উপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে কি হবে? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত কম থাকবে, ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্ধৃত বেশি থাকবে। অনিশ্চিত হিসাব হলে অনিশ্চিত হিসাব কি? একটি অনিশ্চিত হিসাব হলো একটি সাময়িক হিসাব এবং অস্থায়ী হিসাব। নিচের কোনটি নগদ টাকায় পাওয়া যায় না? প্রাপ্ত বার্তা নগদ টাকায় পাওয়া যায় না, এটা হচ্ছে একটি অনগদ লেনদেন। চেকে ২০,০০০ টাকায় কলকবজা ক্রয় করে এর পরিবহন বাবদ ৫০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ২,০০০ টাকা প্রদান করা হলো। লেনদেনটির জাবেদায় মেশিন হিসাব ডেবিট হবে কত টাকা? মেশিন হিসাবে ডেবিট হবে হচ্ছে ২২,৫০০ টাকা। কারণ কোনো সম্পত্তি ক্রয় থেকে প্রথমবার চালু করা পর্যন্ত যাবতীয় খরচ সম্পত্তির নামে এন্ট্রি হয়। পরবর্তী কোশ্চেন হচ্ছে বার্তা প্রাপ্তির সঠিক জাবেদা কোনটি? বার্তা প্রাপ্তির সঠিক জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, বার্তা হিসাব ক্রেডিট। ১১ নম্বর প্রশ্ন, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলে দু'ঘরা নগদান বইতে কিভাবে লিপিবদ্ধ করতে হয়? তো এটা হবে হচ্ছে ডেবিট পাশে নগদের ঘরে এবং ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে। ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়? ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়? হিসাবকালের নির্দিষ্ট দিন, তারিখ বা সময় বিন্দুতে। ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়? ব্যাংক সমন্বয় বিবরণীকে বিলকরণ বিবরণী বলা হয়। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে আসবাবপত্র ১৫,০০০ টাকায় বিক্রয় করা হলো, যার পুস্তক মূল্য ১২,০০০ টাকা হলে নগদ হিসাবে ডেবিট ১৫,০০০ টাকা এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট ১২,০০০ টাকা। তো এখানে বিক্রয়জনিত লাভ ডেবিট হবে না, বিক্রয়জনিত লাভটা হচ্ছে ক্রেডিট হইলে ১, ২ ও ৩ উত্তর হতো। কিন্তু যেহেতু বিক্রয়জনিত লাভ ভুল করে ডেবিট দিয়েছে ২ নম্বর অপশনে, এজন্য অ্যান্সার হবে ১ ও ৩। অবচয়। তো অবচয় হচ্ছে একটি অনগদ লেনদেন, অদৃশ্যমান লেনদেন এবং সম্পত্তি ব্যয় বন্টন প্রক্রিয়া। এনএসএফ অর্থ কি? এনএসএফ অর্থ জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে তাকে এনএসএফ বলা হয়। রেওয়া মিল কি? রেওয়া মিল হলো খতিয়ানের উদ্ধৃত সমূহের তালিকা। জনাব জনাব তন্ময়ের ব্যবসায়ে ২০২০ সালের মোট লাভ হচ্ছে ৫০,০০০ টাকা, প্রশাসনিক খরচ হচ্ছে ১৫,০০০ টাকা, বিক্রয় ও বন্টন খরচ হচ্ছে ৫,০০০ টাকা, এছাড়া সুদ বাবদ প্রাপ্ত আয় হচ্ছে ২,০০০ টাকা। ২০২০ সালে ব্যবসায় নিট লাভ কত? ২০২০ সালে ব্যবসায় নিট লাভ হচ্ছে ৩২,০০০ টাকা।
প্রাপ্য হিসাবের উপর সন্দেহজনক সঞ্চিতি ৳২,০০০ চার্জ করার ফলে কি হবে? ৳২,০০০ চার্জ করলে নিট লাভ হবে হচ্ছে ৳৩০,০০০, চলতি সম্পদের পরিমাণ হ্রাস পাবে ৳২,০০০, মোট সম্পদের পরিমাণ হ্রাস পাবে ৳২,০০০। পরবর্তী কোশ্চেনের হচ্ছে উদ্দীপকে বলা আছে উজয়ন ট্রেডার্স এর ৩১/১২/২০২০ তারিখে প্রস্তুতকৃত রেওয়া মিলে বীমা সেলামি ৳৩০,০০০ যা ১/৭/২০২০ তারিখে ৪ বছরের জন্য নেয়া হয়েছিল। তো ২০২০ সালের বীমা খরচের পরিমাণ কত? ২০২০ সালের বীমা খরচের পরিমাণ হচ্ছে ৳৩,৭৫০। যদি বীমা সেলামি ৳৩০,০০০ ২০২০ সালে খরচ হিসেবে দেখানো হতো তবে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়তো? তো আর্থিক বিবরণীতে হচ্ছে মোট সম্পদ ৳২৬,২৫০ হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব ৳২৬,২৫০ হ্রাস পাবে। আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কি? তো আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে আয় ব্যয়ের পরিমাণ জানা, সম্পদের পরিমাণ জানা, দায় দেনার পরিমাণ জানা। পরবর্তীতে একটি অনুচ্ছেদ আছে এবং অনুচ্ছেদে বলা আছে জেরিন টেইডার্সের ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিশদ আয় বিবরণীর তথ্য ছিল প্রারম্ভিক মজুত পণ্য ৳১,০০,০০০, পণ্য ক্রয় ৳১,৫০,০০০, মজুরি ৳২,০০০, বেতন ৳৩,০০০, সমাপনী মজুত পণ্য ৳৯৭,০০০, বিক্রয় ৳২,০৫,০০০ এবং বিক্রয় ফেরত হচ্ছে ৳৫,০০০। তো ২৩ নম্বর প্রশ্ন হচ্ছে জেরিন ট্রেডার্সের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? তো জেরিন ট্রেডার্সের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ হচ্ছে ১,৫৫,০০০। জেরিন এন্টারপ্রাইজের হিসাব বছর শেষে বকেয়া বেতনের পরিমাণ ছিল ৳২,০০০, যা সমন্বয় করা হলে কি প্রভাব পড়বে? সমন্বয় করা হলে নিট মুনাফার পরিমাণ কমে যাবে বা হ্রাস পাবে এবং মোট বেতন ৳৫,০০০ হবে। অবচয় ধার্যের কারণে হিসাব বিজ্ঞানের কোন নীতির প্রয়োগ ঘটে? তো অবচয় ধার্যের কারণে হিসাব বিজ্ঞানের মিলকরণ নীতির প্রয়োগ ঘটে। হাবিব কোম্পানি একটি ৳১,০০,০০০ মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করেন যার সংস্থাপন ব্যয় হচ্ছে ৳২০,০০০ এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে ৳১০,০০০, আয়ুষ্কাল হচ্ছে ১০ বছর। অবচয়ের হার সরলরৈখিক পদ্ধতিতে ১০% হলে অবচয়ের পরিমাণ কত? তো এখানে অবচয়ের পরিমাণ হবে ৳১১,০০০। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? তো শেয়ার অবহার হচ্ছে কাল্পনিক সম্পদ। আলম ব্রাদার্স ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ৳১,০০,০০০ মূল্যের একটি নতুন মেশিন ক্রয় করে। এর সংস্থাপন ব্যয় বাবদ ৳১০,০০০, পরিবহন ব্যয় বাবদ ৳১০,০০০ এবং ভ্যাট বাবদ ৳২০,০০০ ব্যয় করেন। প্রতিষ্ঠানটির বার্ষিক ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরার সিদ্ধান্ত গ্রহণ করে। মেশিনটির বার্ষিক আয়ের পরিমাণ অর্থাৎ মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত? মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ হচ্ছে ৳১৪,০০০। উপযুক্ত মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ৳২০,০০০ অনুমান করা হলে কি প্রভাব পড়বে? ৳২০,০০০ অনুমান করা হলে বার্ষিক অবচয়ের পরিমাণ ৳২,০০০ কমবে এবং অবচয়যোগ্য মূল্যের পরিমাণ ৳২০,০০০ কমবে। সুনাম কি? সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। তো আমাদের কোশ্চেনের সমাধান এই পর্যন্ত ছিল এবং আপনারা আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের সেকেন্ড পেপারের সাজেশন ভিডিও দেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওগুলো ফলো করলে আপনাদের পরীক্ষা আরো ভালো করে দিতে পারবেন। তো সকলে ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।